আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। খালেদা জিয়া লন্ডন যাওয়া নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ। দ্রুত সুস্থ হয়ে উঠবেন বিএনপি চেয়ারপারসন, আশা চিকিৎসকদের। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে জানালেন আমির খসরু। ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপযুক্ত সময়ে দেশে ফিরবেন রিজভী। জুলাই আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের স্থান এদেশে হবে না, সিলেটে ৮ দলের সমাবেশে জামায়াতের আমির শফিকুর রহমান। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনীতির পথে না হেঁটে বিএনপি জামাত অস্ত্রের মহড়ায় লিপ্ত, অভিযোগ আক্তার হোসেনের। আসন সমঝোতায় যাবে না এনসিপি। আগামী নির্বাচন খুব বড় পরীক্ষা, রংপুরের পররাষ্ট্র উপদেষ্টা। স্বল্প সময়ে রাষ্ট্র সংস্কারে অনেক নীতি পরিবর্তন করেছে সরকার, রিজওয়ানা হাসান। এবং বাজার সহনীয় রাখতে আগামীকাল থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়। প্রতিদিন ইস্যু করা হবে 50টি অনুমতিপত্র। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। এয়ার অ্যাম্বুলেন্স সহ সব প্রস্তুতি সম্পন্ন হলেও শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসার জন্য এখনই বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বেগম জিয়া আকাশপথে ভ্রমণে সক্ষম ও নিরাপদ মনে করলেই মেডিকেল বোর্ড তাকে বিদেশে নেয়ার বিষয়ে সম্মতি দেবে। তিনি অতীতেও আরও গুরুতর অসুস্থতা থেকে সেরে উঠেছেন জানিয়ে ডাক্তার জাহিদ আশা প্রকাশ করেন দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বিএনপি প্রধান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। প্রায় 2 সপ্তাহ ধরে গুরুতর অসুস্থতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরই মধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা সহ নেওয়া হয়েছে সব প্রস্তুতি। তবে শারীরিক অবস্থা বিবেচনা করে এখনই বেগম জিয়াকে আকাশপথে দীর্ঘ ভ্রমণের অনুমতি দিচ্ছেন না চিকিৎসকরা। আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে, যখনই উনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে উনাকে সেফলি ট্রান্সফার করা যাবে। কারণ মনে রাখতে হবে 12 থেকে 14 ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন, তখন যে হাই অল্টিটিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সবসময় সম্ভব হয় না। আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময়ই প্রস্তুত আছে, শারীরিক অবস্থায় বলে দিবে যে উনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার যাবে। এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে ডাক্তার AJM জাহিদ হোসেন আশা প্রকাশ করে বলেন, দেশবাসীর দোয়ায় সুস্থ হয়ে বেগম জিয়া আবারও দেশের নেতৃত্ব দেবেন। উনি এসছেও প্রতিকূল অবস্থা থেকে, আল্লাহ উনাকে সুস্থ করেছেন আপনাদের সবার দোয়ায়। আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা, এটা আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। এদিকে শুক্রবার দেশে ফেরার পর থেকেই প্রতিদিন হাসপাতালে গিয়ে অসুস্থ শাশুড়ির চিকিৎসা সহ সার্বিক বিষয় তদারকি করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। গেল 23 নভেম্বর থেকে হৃদরোগ, কিডনি ও লিভার জটিলতায় গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। তিনি জানাচ্ছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর। সীমা, এভারকেয়ার হাসপাতালের 7তলা CCU রয়েছে, সেখানে কিন্তু এখনো খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি নিয়ে কিন্তু চিকিৎসকরা এখনো ব্যস্ত রয়েছেন, তাদের ব্যস্ততা রয়েছে, তাদের কাজকর্ম সেখানে চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সর্বশেষ খালেদা জিয়ার যে পরীক্ষাগুলো করা হয়েছে সেই পরীক্ষার যে ফলাফল এসেছে সেটি নিয়ে মেডিকেল
বোর্ড আসলে একটি বৈঠকে বসেছেন এবং সেখানে তারা খালেদা জিয়াকে কি ধরনের চিকিৎসা পরবর্তীতে দেওয়া হবে এগুলো নিয়ে আলোচনা করছেন। সেখানে বিদেশি যে চিকিৎসক রয়েছেন রিচার্ড বেল তিনিও উপস্থিত রয়েছেন। একই সাথে খালেদা জিয়ার যে পুত্রবধূ রয়েছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান তিনিও রয়েছেন এবং তারা সবাই মিলে এই যে আলোচনাগুলো সেগুলো করছেন। আমি একটু আপনাকে দেখাতে চাই যে বিকেলে যখন খালেদা জিয়ার চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন ব্রিফ করেছিলেন, এরপর কিন্তু এখানকার যে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তাদের কিন্তু অনেকটাই স্বস্তি এসেছে তাদের মনে। মানুষের মধ্যে যে শঙ্কা ছিল, আশঙ্কা ছিল সেটি কিন্তু কেটেছে। তারা এখান থেকে আস্তে আস্তে চলে গেছেন। কারণটি হচ্ছে যে AZM জাহিদ হোসেন কিন্তু তার বক্তব্যে বলেছিলেন, তার ব্রিফিংয়ে, যে খালেদা জিয়া অচিরেই সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন এমন একটি কথা তিনি বলেছেন। যে এর আগেও সংকটময় মুহূর্ত তার কেটেছে, কিন্তু তার চেয়ে এবারের যে অসুস্থতা সেটি তেমনটি সংকটময় নয় এরকমও কিন্তু তিনি বলেছেন। তো সেই হিসেবে আশা করা যায় যে খালেদা জিয়া সুস্থ হওয়ার দিকে এগুচ্ছেন এবং তার যে চিকিৎসা রয়েছে সেটি দেশি বিদেশি ডাক্তারদের তত্ত্বাবধানে ভালোভাবে চলছে। তো আমরা যেটি জানতে পেরেছি যে মেডিকেল বোর্ড যেটি রয়েছে সেই মেডিকেল বোর্ড এখনো কিন্তু খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য অনুমতি দেয়নি। যদি বিদেশে নেওয়ার অনুমতি দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা শারীরিক অবস্থা বিবেচনা করে বিদেশে নেওয়ার অনুমতি দেবে এবং খালেদা জিয়াকে সার্বিক পর্যবেক্ষণ যে রাখার বিষয়টি রয়েছে সেই পর্যবেক্ষণ তারা করবে। এবং আরও যে বিষয়টি বলা হচ্ছে যে কাতার আমিরের তত্ত্বাবধানে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল ঢাকায় সেটিও প্রস্তুত রাখা হয়েছে। যখনই প্রয়োজন হবে সেটিকে ডাকা হবে এবং সেটি ঢাকা চলে আসবে। এছাড়াও খালেদা জিয়াকে যদি উন্নত চিকিৎসা দিতে হয় সেজন্য বিদেশে নেওয়া লাগবেই, কিন্তু সেই ব্যবস্থাপনার জন্য তাকে কোন দেশে নেওয়া হবে এ নিয়ে একটি জল্পনা কল্পনা ছিল। কেউ কেউ বলছিলেন সিঙ্গাপুর নেওয়া হবে, কেউ কেউ বলছিলেন চীনে নেওয়া হবে। তবে এই যে সংখ্যাগুলো ছিল সেগুলো কিন্তু উড়ে গেছে। ডাক্তার AZM জাহিদ হোসেনের বক্তব্যে তিনি বলেছেন যে লন্ডন ক্লিনিকেই তাকে যদি নেয়ার প্রয়োজন হয় সেখানে নেওয়া হবে এবং সেখানকার যে ডাক্তাররা রয়েছেন তারাও কিন্তু অনলাইনে অর্থাৎ জুম প্ল্যাটফর্মের মাধ্যমে এই যে মেডিকেল বোর্ডের যে মিটিং চলছে এই মিটিংয়ে কিন্তু যুক্ত হয়েছেন এবং তারাও সেখান থেকে সর্বশেষ আধুনিক যে ওষুধপত্র এবং যন্ত্রাংশগুলো রয়েছে সেইগুলো নিয়েও কিন্তু তারাও কথা বলছেন এবং পরামর্শ দিচ্ছেন। তো এই ছিল এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমার কাছে খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে সবশেষ পরিস্থিতির সীমা। ধন্যবাদ ইমদাদুল্লাহ বাবু। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানী বনানীর নিজ অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, শিগগিরই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের রাজনীতিতে সক্রিয় হওয়া নিয়ে প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, এটি জিয়া পরিবারের উপরই নির্ভর করছে। এদিকে প্রস্তুতির কথা বলে তফসিল পেছানোর মাধ্যমে জাতীয় নির্বাচন প্রলম্বিত করার সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির 7 দিনব্যাপী কর্মশালার ভেন্যু রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপযুক্ত সময়ে দেশে ফিরবেন বলেও জানান রিজভী। আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে। সুতরাং উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন। উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। আশা করি জনগণের আমরা যদি সমর্থন পাই আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে উনি প্রধানমন্ত্রীত্বের ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম ব্যক্তি হবেন যিনি চাইবেন দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। 15 মাস পার হয়ে গেল, তো সেই ক্ষেত্রে আর কি প্রস্তুতি লাগবে? আর এক একটি রাজনৈতিক দল 15 মাস পর পর যদি বলে যে সবার প্রস্তুতি সম্পন্ন করার পর দিতে হবে, তাহলে তো গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে থাকবে। জুলাই আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের স্থান এদেশে হবে না মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে জামায়াত ইসলামী আন্দোলন সহ 8 দলের অনুষ্ঠিত সমাবেশে কথা বলেন তিনি। এ সময় আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা সহ জুলাই আন্দোলনের গুরুত্ব ও ফ্যাসিবাদ মুক্ত দেশ করতে নানা পরিকল্পনার কথাও জানান বক্তারা। সিলেট থেকে ইকবাল মুন্সির পাঠানো তথ্য চিত্র নিয়ে রিপোর্ট আরও জানাচ্ছেন আশিকুর রহমান। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সকাল থেকেই 8 দলের সমাবেশকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন মোড়ে দলগুলোর নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। দুপুর 12টায় শুরু হয় সমাবেশ।
এ সময় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। ফ্যাসিস্টরা গেলেও তাদের স্থান নিয়েছে আরেক দল। শফিকুর রহমান বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আরেক দল রাজি না। তারা নির্বাচন নিয়ে বিভিন্ন সুরে কথা বলতে শুরু করেছে। তিনি বলেন, জুলাই আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের স্থান এদেশে হবে না। এ সময় ৮ দলের বাইরে যে সকল ইসলামী দল আছে তাদের ৮ দলে আসার আহ্বান জানান তিনি। যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে। এ লক্ষণ ভালো নয়। তারা বুঝতে পেরেছেন তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন, বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে ইসলামিক শক্তিকে ক্ষমতা নেয়ার জন্য হাতে হাত রেখে কাজ করতে হবে। একটি পক্ষ যে কোনো বাহানায় জুলাই সনদকে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমকে ব্যাহত করতে চায়। আমরা বার্তা দিতে চাই, জুলাই সনদের বিপক্ষে যারা না বাক্সের জন্য ক্যাম্পেইন করবে, বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম বলেন, দেশের সকল জনগণ ফ্যাসিস্ট ও চাঁদাবাজির বিরুদ্ধে। ইনশাআল্লাহ সমাবেশে ৮ দলের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন। আমাদের এই আন্দোলন চলবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্দোলনে জিততে হবে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন রাজনীতির পথে না হেঁটে বিএনপি জামাত অস্ত্রের মহড়ায় লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। রাজধানী বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই স্পিরিটে অনুপ্রাণিত এনসিপির সহযোগী সংগঠন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, পেশি শক্তির রাজনীতি মানুষ আর দেখতে চায় না। এতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, এনসিপি কোনো দলের সাথে আসন সমঝোতায় যাবে না। আসন বন্টনের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। রাজনীতিতে পরিবারতন্ত্র, সন্ত্রাস, ফ্যাসিবাদ ভেঙে ফেলার প্রত্যয় ব্যক্ত করেন এনসিপির নেতারা। আমরা কোন দলের কাছে সিট নেগোসিয়েশনের জন্য যাব না ইনশাআল্লাহ। আমরা নিজেরাই দাঁড়াবো, কারণ রাজনীতি করেছে আত্মমর্যাদার প্রশ্ন। আত্মমর্যাদার প্রশ্নে আমরা এক বিন্দু ছাড় দেব না। যে সকল দলের নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের মেরুদণ্ড কোন বড় দলের কাছে বিক্রি করে দিবেন না। মেরুদণ্ড সোজা রাখুন, আমাদের সাথে আসুন, ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে রাজনীতি করব। বিএনপি বা জামাত এই নির্বাচনে অস্ত্রের রাজনীতি করার যে মহড়া আপনারা প্রদর্শন করছেন, পেশি শক্তি রাজনীতি করার যে মানসিকতা আপনাদের কার্যক্রমের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে, সেই জায়গাটাতে ২৪-এর অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল তারা এই বাংলাদেশে অস্ত্রের রাজনীতি দেখতে চায় না। আগামী নির্বাচন অত্যন্ত বড় পরীক্ষা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তী সরকারের প্রতিটি বিভাগ কাজ করছে এবং এর মাধ্যমে নতুন সরকার গঠন হবে বলেও জানান তিনি। সামনে একটা অত্যন্ত বড় টেস্ট আছে কিন্তু আমাদের, সেটা হলো যে নির্বাচন। কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা, তিনি কিন্তু সবসময় গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। দেশের বনাঞ্চল উজাড় করে ইকোনমিক জোন স্থাপনের প্রকল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানী আগারগাঁওয়ে বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক এবং সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, যে কোনো দুর্যোগ মোকাবেলায় সুন্দরবনের মতো অন্যান্য বনাঞ্চল ঢাল হিসেবে কাজ করে। সব উপকূলীয় বনেই একটা করে ইকোনমিক জোন হইতে হবে। কেন বাবা, ইকোনমিক জোন অন্য জায়গায় করি, বনও তো লাগবে, ইকোনমিক জোনও লাগবে, আমাদের বনও লাগবে। তো আপনারা দেখেছেন যে বর্তমান সরকারের সময় আমরা সোনাদিয়ার যে ইকোনমিক জোন, ওইটা বাতিল করতে সক্ষম হয়েছি।
পেঁয়াজের বাজার সহনীয় রাখতে 7 ডিসেম্বর থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। প্রতিদিন 50টি করে আইপি অর্থাৎ আমদানি অনুমতি ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ 30 টন পেঁয়াজের অনুমোদন দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 1 আগস্ট 2025 থেকে যেসব আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। একজন আমদানিকারক এবারের জন্য আবেদনের সুযোগ পাবেন। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। দেশি বিদেশি বিনিয়োগ ছাড়া ভর্তুকি দিয়ে চিনি শিল্পকে লাভজনক করা সম্ভব না বলে জানিয়েছেন শিল্প ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে নাটোর চিনিকল ও উত্তরা গণভবন পরিদর্শন শেষে তিনি একথা জানান। শিল্প উপদেষ্টা বলেন, বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ রাখা হয়েছে। দেশের যে পরিমাণ চিনি মজুদ রয়েছে তা বিক্রি করার পর চিনি আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে। বিদেশ থেকে আমদানি করা চিনি আপাতত আমদানি বন্ধ, কারণ বাংলাদেশের চিনি কলের চিনি যা জমা হয়ে আছে এটা আগে বিক্রি হবে। আশা করি আমাদের সময়ে বা আগামী সরকারের সময় ভালো খবর আসবে। আগামী নির্বাচনে পরিবেশ ঠিক রাখতে রাজনৈতিক দলগুলোকেই বড় ভূমিকা রাখতে হবে। জাতীয় প্রেস ক্লাবে ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন নির্বাচন বিশ্লেষকরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত সময়ে বিতর্কিত নির্বাচনের কারণে ভোটারদের ভোট কেন্দ্রে আনা কঠিন হতে পারে। এক্ষেত্রে দলগুলোকেই ভোটারদের সচেতন করতে হবে। ভোটের সময় কেন্দ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। তাদের দাবি, পুলিশ এখনও পুরোপুরি সক্রিয় ভূমিকা রাখতে পারছে না। এছাড়া ভোট বানচালের চেষ্টা করা হতে পারে বলেও আশঙ্কা করেন কেউ কেউ। ঢাকার 7 আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। মনোনয়ন বঞ্চিতদের দাবি যাচাই বাছাই ছাড়াই প্রার্থী ঘোষণা করা হয়েছে পুরান ঢাকার আসনটিতে। তবে বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর হামিদ বলছেন, হাইকমান্ডের নির্দেশে দলের সবাই এক থাকবেন ধানের শীষের পক্ষে। অন্যদিকে জামায়াতের প্রার্থী হাজী এনায়েতুল্লাহর দাবি, পুরান ঢাকার ভোটাররা আস্থা রাখবেন দাঁড়িপাল্লাতেই। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নির্বাচনী হালচাল জানতে আমরা এসেছি ঢাকা 7 আসনে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ, চকবাজার, বংশাল এবং কামরাঙ্গীচরের কিছু এলাকা নিয়ে এই আসনটি গঠিত। বিএনপি যে নতুন করে প্রাথমিকভাবে 36 জনকে মনোনয়ন দিয়েছে, তার মধ্যে এই আসনটিতে মনোনয়ন পেয়েছেন হামিদুর রহমান হামিদ। তার মনোনয়ন প্রাপ্তিতে তার নেতাকর্মীদের মধ্যে যেরকম আনন্দের জোয়ার বইছে, তেমনি মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা বিক্ষোভ করছেন এই এলাকায়। প্রাথমিক মনোনয়নের সিদ্ধান্ত বদলের দাবিতে একজোট হয়ে বিক্ষোভে নেমেছেন ঢাকা 7 আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতারা। তাদের মতে, অবমূল্যায়ন করা হয়েছে ত্যাগীদের। যাচাই বাছাই না করে যেই লোকটা আমাদের 7-এর ভোটার না, 6-এর ভোটার, সে বিগত আন্দোলন সংগ্রামে কখনো আমি তাকে দেখি নাই। তারেক সাহেব বলেছেন, যারা রাজপথে ছিল, যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, যাদের দলের জন্য আত্মত্যাগ আছে, ডেডিকেশন আছে, তাদেরকে মূল্যায়ন করা হবে। কিন্তু এই লোকের আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 3টা শর্ত দিয়েছেন, এর একটার মধ্যে সে পড়ে না। কাজেই এই নমিনেশন আমরা মেনে নিতে পারি না। অন্যদিকে মনোনয়ন পেয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করছেন হামিদুর রহমান হামিদ। চলছে মিছিল শোডাউনও। তার মতে, শেষমেশ ধানের শীষের পক্ষে একাট্টা হবেন দলের সবাই। তাদের ক্ষোভ থাকতেই পারে, আশা করেছিল, হয়তো তারা পায়নি, মনের ক্ষোভ প্রকাশ করবে। তো আমার বিশ্বাস তারা আমার সাথে যোগ দেবে, দলের পতাকার তলে একসাথে আসবে। দল চিন্তা করেছে, বিগত দিনে আমি কর্মীদের দুর্দিনে আমি তাদের পাশে ছিলাম এবং আছি, থাকবো। ঢাকা 7 আসনে জামাতে ইসলামী প্রার্থী করেছে ব্যবসায়ী হাজী এনায়েতুল্লাহকে। সামাজিক বিভিন্ন কাজের মাধ্যমে ভোটারদের সমর্থন নেয়ার চেষ্টা করছেন তিনি। পুরান ঢাকার মানুষ তো ইসলামের প্রতি বেশি আনুগত্য। এখানে দেখবেন প্রত্যেকটা মানুষ আপনি নামাজি, রোজা, হজ, যাকাত, এখানে পারিবারিকভাবে সবাই আপনার ইসলামকে ধারণ করে। মানুষের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম যদি আগামীতে দেশের দায়িত্ব নেয়, তাহলে সবাই সুখে শান্তিতে থাকতে পারবে, চাঁদা মুক্ত একটা পরিবেশ পাবে, সন্ত্রাসমুক্ত একটা পরিবেশ পাবে। জামাতের পাশাপাশি পুরান ঢাকার এই আসনে নির্বাচনী প্রচারণায় সরব ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীও। তবে নির্বাচনের মেরুকরণ স্পষ্ট হবে চূড়ান্ত মনোনয়নের পরই।
ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নবাবগঞ্জের বান্দুরা বাজারে আছেন সহকর্মী তরিক ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার প্রচারণার খবর। আমরা এখন রয়েছি নবাবগঞ্জের বান্দুরা বাজার এলাকায়। আমরা আজকে সারাদিন এই এলাকা ঘুরে বেরিয়েছি। আমরা দেখেছি এলাকার নির্বাচনী প্রচারণা। আমরা এখন এখানকার যে ভোটাররা রয়েছেন, যারা বাসিন্দারা রয়েছেন, তাদের কাছে একটু জানতে চাইবো। আপনি একটু বলবেন যে নির্বাচন তো আসন্ন, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমাদের এখানের পরিবেশ খুবই সুন্দর আছে এখন পর্যন্ত। আমি মনে করি যদি এরকম পরিবেশ থাকে তাহলে যথাযথ ভোট হবে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু জানতে চাই, আগামী দিনে যেসব প্রার্থীরা রয়েছে নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে? প্রত্যাশা ইনশাল্লাহ সুষ্ঠু ভোট, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীতে অবনতি না ঘটে, ঠিক ওইটাই আমরা প্রত্যাশা করবো আর কি। যেমনটা শুনছিলেন যে এই এলাকা যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক সে যেন এলাকার উন্নয়নে কাজ করে এবং এলাকার আইন শৃঙ্খলা তথা সার্বিক পরিস্থিতি বজায় রাখতে সহযোগিতা করে। তো সালাম স্টিল ভোটের গাড়ি নবাবগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 14 আসনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। তিনি জানাচ্ছেন সেখানকার প্রচারণার হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 14 আসনের রন্ধ্রে রন্ধ্রে আমরা ঘুরেছি, কথা বলেছি এই আসনের ভোটারদের কাছে। এরই মধ্যে কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে চায়ের দোকানে, পাড়া মহল্লায় নানা মেরুকরণ সমীকরণ শুরু হয়ে গেছে ভোটারদের মধ্যে। এখান থেকে বিএনপি মনোনয়ন পেয়েছেন সঞ্জিদা ইসলাম তুলি এবং জামাত ইসলাম থেকে মনোনয়ন দেওয়া হয়েছে ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমানকে। এবং একটা বিষয় কিন্তু এখানে লক্ষণীয় যে দুইজন বিএনপি এবং জামাতের প্রার্থী দুইজনই কিন্তু আসলে গুমের শিকার পরিবারের অংশ। এছাড়া এনসিপির পক্ষ থেকে এখানে কিন্তু প্রার্থী রয়েছেন আদিব। 5ই আগস্ট পরবর্তী সময়ে এনসিপির যারা প্রার্থী রয়েছেন বা নেতাকর্মী রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু মানুষ নতুনভাবে ভাবছেন। এই 3 জন প্রার্থীর কথা যে বললাম, 3 জন কিন্তু আগের কোনো নির্বাচনে অংশগ্রহণ করেনি। প্রত্যেকেই আসলে নিজেদের জায়গা থেকে বেশ ভালোই প্রচারণা করছেন এবং এখন দেখার বিষয় হচ্ছে শেষ হাসিটা কে হাসেন। এবং আরও সময় যে বাকি রয়েছে, সময় আগানোর সাথে সাথে ভোটাররা যেটা বলছেন যে প্রার্থীদের প্রতিশ্রুতি দেওয়া এবং তাদের যে কর্মকাণ্ডগুলো রয়েছে, প্রচারণার ধরন রয়েছে, সেগুলো যাচাই বাছাই করে তারা আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান কাকে তারা ভোট দিবেন। সালাম স্টিল ভোটের গাড়ি থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন শরীয়তপুরে আছেন আলী আসগর ইমন। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী হালচাল। এটিএন বাংলার নিয়মিত ভোটের আয়োজন সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে যাচ্ছি আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলায়। আর যেতে যেতে আজকে চলে এসেছি শরীয়তপুর 1 আসনে এবং শরীয়তপুর পার্কের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। সামনে তো নির্বাচন চলে আসলো, আপনাদের প্রস্তুতি কেমন? শরীয়তপুর 1 আসনে ব্যাপক প্রস্তুতি। 1 থেকে যে নমিনেশন পেয়েছে ধানের শীষে, তিনি সদর এসে এবং সবার লাগে দেখা সাক্ষাৎ করছে এবং জামাতের যিনি ক্যান্ডিডেট তিনি আসছে, সৌজন্য সাক্ষাৎ সবার সাথে দেখা করে গেছে এবং শুভেচ্ছা বিনিময় সবার সাথে করছে। ভাই, হালচাল তো এইবার আনন্দ ফুর্তিভাবে আমরা সবাই দেখতে পারতাছি। একাংশনে যে বিএনপি থেকে নমিনেশন পাইছে সে বিভিন্ন এলাকায়, ইউনিয়ন, গ্রাম, উঠান বৈঠক সব জায়গায় এসে আলোচনা করতেছে। আমরা দেখতেছি এবার আনন্দমুখী সবাই, এবার ভোট দিতে যাব সবাই, এটা উৎসবমুখী। এবার নির্বাচনে কে জিতবে এটা বড় কথা নয়, সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে তারা একজনকে ভোট দিতে পারবে, নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে, তাতেই তারা খুশি। আপনারাও চোখ কান খোলা রাখুন এবং আপনিও চাইলে আমাদের মাধ্যমে আপনার মতামত দিতে পারেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে যে কোনো সময় পৌঁছে যাব আপনার এলাকায়। রাজধানীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। মতিঝিল থানা বিএনপি আয়োজিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী ও মেয়র জনাব মির্জা আব্বাস। উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মীরা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
আন্তর্জাতিক মানের নতুন সাজসজ্জায় উদ্বোধন করা হয়েছে সৌন্দর্য সেবা প্রতিষ্ঠান পার্সোনার নতুন শাখা। রাজধানী গুলশান ২ নম্বরে নতুন এই শাখাটি প্রস্তুত করা হয়েছে নান্দনিক ডিজাইন, অত্যাধুনিক প্রযুক্তি এবং অভিজ্ঞ কর্মীদের সমন্বয়ে, যার মাধ্যমে গ্রাহকদের দেয়া হবে উন্নত ও নিরাপদ সৌন্দর্য সেবা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৪ আনিকা আলম, পার্সোনার সিইও ও ম্যানেজিং ডিরেক্টর কানিজ আলমাস খান, পার্সোনার বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তানভীর, সিনিয়র ম্যানেজমেন্ট টিম সহ গ্রাহকরা। উদ্বোধনী অনুষ্ঠানে সিইও কানিজ আলমাস খান বলেন, পার্সোনা বহু বছর ধরে দেশের সৌন্দর্য সেবা খাতে পরিবর্তন ও উন্নয়নের ধারা বজায় রেখেছে। নতুন শাখার মাধ্যমে পার্সোনা গ্রাহকদের আন্তর্জাতিক মানের পরিবেশ, নিশ্চিত সেবা এবং আরও উন্নত অভিজ্ঞতা দেবে। 25 বছর ধরে বাংলাদেশের সৌন্দর্য চর্চা শিল্পে অগ্রগণ্য ভূমিকা পালন করে আসছে পার্সোনা। প্রতিষ্ঠানটির অসংখ্য শাখা বর্তমানে দেশের বিভিন্ন স্থানে পরিচালিত হচ্ছে। অনুষ্ঠিত হয়ে গেল অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। রাজধানী বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM.A. ফায়েজ। সমাবর্তনে বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আনাম ইহসানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন। অনুষ্ঠানের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান M. শামসুল আলম লিটন এবং উপাচার্য অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সমাবর্তনে 27 জন শিক্ষার্থীকে চ্যান্সেলর্স, বিওটি চেয়ারম্যান ও ভাইস চ্যান্সেলর্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবার মোট 2326 জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লেজার শো অনুষ্ঠিত হয়। এবারে খেলার খবর। বিশ্বকাপ ফুটবলের ড্রতে তুলনামূলক সহজ গ্রুপে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল। কঠিন গ্রুপে পড়েছে ফ্রান্স, তবে কোনো গ্রুপকে গ্রুপ অফ ডেথ বলা যায় না। এবার 12টি গ্রুপে ভাগ হয়ে 48টি দল খেলবে বিশ্বকাপে। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাকি দুই আয়োজক দেশ মেক্সিকো ও কানাডার রাষ্ট্রপ্রধানরা। নোবেল শান্তি পুরস্কার না পেলেও প্রথমবারের মতো চালু করা ফিফা শান্তি পুরস্কার পেলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরাগ আরমানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসের দিকে চোখ ছিল পুরো বিশ্বের। বিশ্বকাপ ফুটবলের গ্রুপিং যে হয়ে গেল সেখানেই। 2026 বিশ্বকাপেই প্রথমবারের মতো 48টি দল অংশ নেবে। দেশের সংখ্যা বাড়াতে ড্র সহজ হতে পারে এমন ধারণা ছিল আগেই, হলো তাই। 12টি গ্রুপের কোনোটিকেই সেভাবে গ্রুপ অফ ডেথ বলা যায় না। 3টি শক্তিশালী দেশ এক গ্রুপে পড়েইনি। অনুষ্ঠানের আগে থেকেই ওয়াশিংটন ঘিরে আগ্রহ তৈরি হয়েছিল, তবে সব আগ্রহের কেন্দ্রে ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার থেকে ফিফা প্রচলিত শান্তি পুরস্কারের প্রথম প্রাপক যে তিনিই। নোবেল শান্তি পুরস্কার না পেলেও ফিফা পুরস্কার পেলেন ট্রাম্প। Okay, let me hold. Fantastic. Excellent. নাচে গানে ভরপুর বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে দেন ইতালির আন্দ্রেয়া বোলোচ্চি। উদ্বোধনী ভাষণে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানান, 1 মাসের মধ্যে 104টি সেরা খেলা দেখতে চলেছে আমেরিকা। The only one and only world champion. What an exciting summer from the 11th. এবার 2026 বিশ্বকাপের থিম সং ডিজায়ার নিয়ে দর্শক মাতিয়ে তোলেন ব্রুস স্প্রিংস্টিন এবং নিকোল শার্জিঙ্গার। ড্রয়ের প্রথম রাউন্ডে ছিলেন আয়োজক 3 দেশের রাষ্ট্রপ্রধান। বিদায়ের আগে তাদের সঙ্গে সেলফি তোলেন ইনফান্তিনো। Thank you very much. Let's go. 2026 সালের 11 জুন মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকার খেলা দিয়ে উদ্বোধন হবে বিশ্বকাপ। তবে বিশ্ব ফুটবলের 2 পরাশক্তি ব্রাজিলকে প্রথম ম্যাচ খেলতে হবে মরক্কোর সঙ্গে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আলজেরিয়ার। পরাগ আরমান, এটিএন বাংলা।
স্যামুয়েল বোয়েটাংয়ের হ্যাট্রিকে বাংলাদেশ ফুটবল লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব 4-0 গোলের ব্যবধানে পিডব্লিউডি ক্লাবকে হারালেও চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী গোলশূন্য ড্র করেছে ফর্টিস ক্লাবের সাথে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলার 32 মিনিটে উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফরভের পেনাল্টি গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ছিল বোয়েটাংময়। 67, 77 ও 82 মিনিটে ঘানার এই স্ট্রাইকার নিজের হ্যাট্রিক পূরণ করার পাশাপাশি মোহামেডানের 4-0 গোলের বড় জয়ও নিশ্চিত করেন। অন্য ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে আবাহনী। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। খালেদা জিয়া লন্ডন যাওয়া নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর, ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ। দ্রুত সুস্থ হয়ে উঠবেন বিএনপি চেয়ারপারসন, আশা চিকিৎসকদের। তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে, জানালেন আমির খসরু। ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপযুক্ত সময়ে দেশে ফিরবেন রিজভী। জুলাই আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের স্থান এদেশে হবে না, সিলেটে 8 দলের সমাবেশে জামায়াতের আমির শফিকুর রহমান। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন রাজনীতির পথে না হেঁটে বিএনপি জামাত অস্ত্রের মহড়ায় লিপ্ত, অভিযোগ আক্তার হোসেনের। আসন সমঝোতায় যাবে না এনসিপি। আগামী নির্বাচন খুব বড় পরীক্ষা, রংপুরের পররাষ্ট্র উপদেষ্টা। স্বল্প সময়ে রাষ্ট্র সংস্কারে অনেক নীতি পরিবর্তন করেছে সরকার, রিজওয়ানা হাসান। এবং বাজার সহনীয় রাখতে আগামীকাল থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের। প্রতিদিন ইস্যু করা হবে 50টি অনুমতিপত্র। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।